গত পর্বে আমরা জেনেছি কিভাবে মুক্তিযোদ্ধারা যুদ্ধের জন্য গোলা বারুদ জোগাড় করেছে। এই পর্বে আমরা জানব সিরাজুলের সঙ্গে কলকাতার রাস্তায় হঠাৎ দেখা হয়ে গেল মঞ্জুর। আগরতলা থেকে প্লেনে চাপল সিরাজুল। এর আগে আকাশ দিয়ে সে প্লেন উড়তেই দেখেছে শুধু। সে যে কখনো আকাশপথের যাত্রী হবে তা যেন স্বপ্নেও ভাবেনি। তার ধারণা ছিল প্লেনে বুঝি শুধু স্যুট টাই পরা বড়লোকরাই যাওয়া আসা করে। কিন্তু আগরতলার এই প্লেনের অনেক যাত্রীরই চেহারা ও পোশাক গ্রামেগঞ্জে দেখা মানুষের মতন। কেউ কেউ সঙ্গে এনেছে চটের থলে, তার থেকে উপচে বেরিয়ে আসছে লাউ কাঁঠাল। অনেকদিন পর সিরাজুল নিজেই পরেছে পরিষ্কার নতুন জামা কাপড়, পায়ে কেডস। তাকে 2 সেট এই পোশাক কিনে দেওয়া হয়েছে। আকাশ আজ পরিষ্কার। বিমানের জানলা দিয়ে নিচের অনেক কিছুই দেখা যায়। প্রথম তো ছোট ছোট বাড়ি ও মাঠের লাঙল হাতে চাষা আর গরুর পালও স্পষ্ট বোঝা যাচ্ছিল। একটু পরে বন জঙ্গল ও পাহাড়, তারপর একটা নদীতে পাল তুলে নৌকো যাচ্ছে। মোচার খোলার মতন ছোট্ট দেখাচ্ছে নৌকোগুলোকে। তবু ওই নদীর দৃশ্য দেখে সিরাজুলের বুকটা মুচড়ে উঠল। এটা কি তার খুব চেনা মেঘনা নদী? ইন্ডিয়ার প্লেন কি বাংলাদেশের ওপর দিয়ে যায়? তার পাশ থেকে মতিনও গলা বাড়িয়ে জানলা দিয়ে দেখার চেষ্টা করছে। তাকে সিরাজুল জিজ্ঞেস করল, এইটা কোন নদী রে? মতিনও বলতে পারে না। আকাশ থেকে দেখা ভূচিত্র সম্পর্কে তার কোনো অভিজ্ঞতা নেই। ওদের সামনের সিটে বসেছে নির্মল আর জাহাঙ্গীর। এই 4 জন এসেছে কাছাকাছি ক্যাম্প থেকে, পরস্পরের চেনা। এখনও ওরা কেউই জানে না যে ওদের গন্তব্য কোথায়। 2টি সুন্দরী এয়ার হোস্টেস দুপাশ দিয়ে খাবারের প্যাকেট আর চা দিয়ে গেল। প্যাকেটের মধ্যে রয়েছে 2টি স্যান্ডউইচ, একটি চপ ও একটি মিষ্টি। সিরাজুল মতিনের দিকে তাকালো। দুজনে নিঃশব্দে একই কথা বলতে চাইছে। একদিন আগেও ওরা ছিল ক্যাম্পে। সেখানে মানুষের ভিড়ে একেবারে গাদাগাদি। প্রবল বৃষ্টিতে চারপাশে থিকথিকে কাদা আর ব্লিচিং পাউডারের কটু গন্ধ। দুবেলা খিচুড়ি খেতে খেতে জিভে আর কোনো স্বাদ ছিল না। আর এখন তারা এরোপ্লেনের মধ্যে বাবু সেজে স্যান্ডউইচ খাচ্ছে, ঠিক যেন সিনেমার মতন। ঘণ্টাখানেকের মধ্যেই ওরা পৌঁছে গেল দমদম বিমানবন্দরে। এই তাহলে কলকাতা? সিরাজুলের এক মামু একসময় কলকাতায় চাকরি করেছে পার্টিশনের আগে। সেই মামুর কাছ থেকে সে কলকাতা সম্পর্কে অনেক লম্বা চওড়া গল্প শুনেছে। কলকাতার রাস্তায় নাকি মানুষ হারিয়ে যায়, সারা রাত দোকান খোলা থাকে, পয়সা দিলে বাঘের দুধও মেলে। ছেলেবেলায় শোনা সেই গল্পের সঙ্গে মুক্তিবাহিনীর ক্যাম্পে শোনা অনেক খবর মিলে যায়। কলকাতায় রয়েছেন তাজউদ্দিন, সৈয়দ নজরুল ইসলাম ও সর্বাধিনায়ক কর্নেল ওসমানী। কলকাতার নকশাল ছেলেরা যখন তখন পুলিশ খুন করে। রাস্তায় যে কোনো সময় বোমা ফাটে। আবার তারই মধ্যে অনেক গান বাজনার অনুষ্ঠান হয়। সিরাজুলের প্রিয় গায়ক দেবব্রত বিশ্বাসকে সচক্ষে দেখা যায় বহু ফাংশনে। সিরাজুলের বুক উত্তেজনায় ধকধক করতে লাগল। সে যেন কল্পনায় দেখতে পেল কর্নেল ওসমানী তার কাঁধ চাপড়ে বলছেন, তোমার কথা অনেক শুনেছি, তোমাকে এবার আরও বড় দায়িত্ব নিতে হবে। সিরাজুলদের তোলা হলো একটা ছাউনি দেওয়া আর্মি ট্রাকে। সেখানে তার মতন আরও 25-30 জন যুবক। এরকম পরপর 4টি ট্রাক। সেই ট্রাকের কনভয়টি বিমানবন্দর ছেড়ে ঘুরে গেল ডান দিকে। কলকাতা দেখার জন্য সিরাজুল আর মতিন উৎসুকভাবে চেয়ে রইল বাইরের দিকে। কিন্তু খানিকক্ষণ যাবার পরই মনে হলো তারা তো শহরে যাচ্ছে না। ক্রমশই রাস্তার দুধারে গ্রামের মতন দৃশ্য চোখে পড়ছে। কেন যেন সিরাজুলের ধারণা ছিল যে তাদের দেশের তুলনায় পশ্চিমবাংলা অনেক শুকনো খটখটে। কিন্তু এখানকার গ্রামের সঙ্গে তো তাদের গ্রামের কোনো তফাৎ দেখা যাচ্ছে না। একই রকম ধানের ক্ষেত, মাটির বাড়ি, গরুর গাড়ি, রাস্তার দুধারে খাল, মাঝে মাঝে নদীর ওপরের ব্রিজ দিয়ে যাচ্ছে তাদের গাড়ি। রাস্তা দিয়ে পায়ে হেঁটে কিংবা সাইকেলে যেসব মানুষজন যাচ্ছে তাদের মধ্যে অনেককেই মুসলমান বলে চেনা যায়। চোখে পড়ে মসজিদ, মাজার। তবু তফাৎ একটা আছে ঠিকই। এখানে যুদ্ধের করাল ছায়া নেই। রাস্তা দিয়ে যে এতগুলো আর্মি ট্রাক যাচ্ছে সেদিকে কেউ মুখ তুলেও তাকাচ্ছে না। সিরাজুলদের যে ইন্ডিয়ার মধ্যে কোথায় নিয়ে যাওয়া হবে সে সম্পর্কে তাদের সেক্টর কমান্ডারও কিছু বলেননি। তাদের শুধু জানানো হয়েছিল যে ক্যাম্প C2P-তে তাদের পাঠানো হচ্ছে একটা বিশেষ ট্রেনিংয়ের জন্য। প্রায় বিকেলের দিকে ট্রাকগুলি বড় রাস্তা ছেড়ে মাঠের মধ্যে নেমে এসে আরও বেশ কিছুটা দূর যাবার পর একটা গাছপালা ঘেরা জায়গায় থামল। এখানে প্রায় 40-50টি তাঁবু খাটানো রয়েছে। রাইফেলধারী সৈন্যরা পাহারা দিচ্ছে গেটে। প্রথমে সবাইকে লাইনে দাঁড় করিয়ে একজন পাঞ্জাবি অফিসার মুক্তিযোদ্ধাদের স্বাগত জানিয়ে বললেন,
আজ কোনো কাজ নেই, আজ যার যার থাকার জায়গা বুঝে নিয়ে তারপর বিশ্রাম। এখানে ভলিবল খেলার ব্যবস্থা আছে, যার ইচ্ছে সে খেলাতেও অংশ নিতে পারে। সন্ধ্যের পর ক্যান্টিনে সিনেমা দেখানো হয়। কাল ভোর 5:30 থেকে ট্রেনিং শুরু হবে। শিক্ষার্থীদের প্রতি একটাই অনুরোধ, তারা যেন কোনো ক্রমে কখনো বিনা অনুমতিতে ক্যাম্প ছেড়ে বাইরে না যায়। সিরাজুলরা 4 জনে একটাই তাঁবু পেয়ে গেল। জাহাঙ্গীর উত্তেজিতভাবে বলল, তোরা জানোস এই অঞ্চলটার নাম পলাশী, আমি রোড সাইন দেখছি। মতিন বলল, কোন পলাশী? আমরা ইতিহাসে যে পলাশীর নাম পড়েছি। জাহাঙ্গীর বলল, আর কোন পলাশী হবে, এইটা একটা হিস্টোরিক্যাল সাইট, বহরমপুর মুর্শিদাবাদ ধারে কাছেই হবে মনে হয়। নির্মল বলল, আসার পথে অনেকগুলো আম গাছ দেখলাম, তাইলে এইটাই বোধ করি সেই পলাশীর আম্রকানন। চল একটু ঘুইরা ঘাইরা ক্যাম্পাসটা দেখি। বিছানা টিছানা সাজিয়ে ওরা বেরিয়ে পড়ল। এখানের আর্মি ক্যাম্পটি নতুন মনে হয়, সব কিছুই পরিষ্কার ঝকঝকে। একপাশে গোটা 12 আর্মার্ড কার, সেগুলির লম্বা লম্বা কামানের নল দেখলে মনে হয় এখনও একবারও ব্যবহার করা হয়নি। ওরা সেগুলোর খুব কাছে গেলেও কেউ বাধা দিল না। একদিকে অফিসার্স কোয়ার্টার, সেখানে খাকি হাফ প্যান্ট ও গেঞ্জি পরে ভলিবল খেলছে কয়েকজন অবাঙালি জওয়ান। ওদের দেখে দাড়ি ও মাথার চুলে গিট বাঁধা একজন সর্দারজি জিজ্ঞেস করল, আও খেলোগে? সিরাজুলরা কেউ তখনই খেলতে চাইল না। তারা জানালো তারা শুধু দেখতে এসেছে। ঘুরতে ঘুরতে ওরা এলো ক্যান্টিনে। এটা একটা লম্বা হলঘরের মতন, ওপরে টালির চাল। একদিকের দেয়ালে সিনেমা দেখবার স্ক্রিন, তার কাছেই টেবিল টেনিসের বোর্ড। এখানে সিগারেট, চকোলেট, সাবান, ব্লেড ইত্যাদি কিনতে পাওয়া যায়। আগরতলায় প্লেনে ওঠার আগে সিরাজুলদের প্রত্যেককে 200 করে ভারতীয় টাকা দেওয়া হয়েছিল। প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে গিয়ে দেখা গেল সেগুলোর দাম খুবই সস্তা। জাহাঙ্গীর 5 টাকা দিয়ে 10খানা চকোলেট বার কিনে ফেলল। তার একটা মুখে দিয়ে ফ্যাকাশেভাবে হেসে বলল, জীবনে আর কোনোদিন যে চকোলেট খামু তা ভাবি নাই। তোগো মনে হয় নাই যে ক্যাম্পের খিচুড়ি কিংবা হানাদার্গো বুলেট খাইয়াই একদিন প্রাণটা বাইরাইয়া যাবে? সেই ক্যান্টিনে বসে ওরা ডক্টর কোটনিস কি আমান কাহানি নামে একটি হিন্দি সিনেমা দেখল। ফিল্মের নায়ক একজন ভারতীয় ডাক্তার। সে বিপ্লবের সময় চীনে গিয়েছিল ডাক্তার নার্সদের একটি দল নিয়ে আহতদের সেবা করতে। খুব মহৎ ব্যাপার, নাচ গান বিশেষ নেই। দেখতে দেখতে সিরাজুল ফিসফিস করে নির্মলকে জিজ্ঞেস করল, ইন্ডিয়ানগো সাথে তো চায়নার এখন শত্রুতা, তবু ওরা আর্মি ব্যারাকে এই সিনেমা দেখায় কেন রে? নির্মল বিজ্ঞের মতন বলল, এইটা অনেক পুরানো বই। মতিন বলল, নোটিশ বোর্ডে দেখলাম এই শনিবার মোগল কি আজম দেখাবে, সেই বইয়ের খুব নাম শুনছি। খাওয়া দাওয়া সেরে ওদের 10টার মধ্যে শুয়ে পড়তে হলো। পাশাপাশি 4খানা নেয়ারের খাটিয়া। অন্ধকারের মধ্যে 4টি সিগারেটের আগুন জ্বলছে। গতকাল রাত্রেও ওরা ছিল আখাউড়া সীমান্তের এক ছোট ক্যাম্পের খড়ের শয্যায়। পাশের তাঁবু থেকে কেউ একজন হঠাৎ সাপ সাপ বলে চেঁচিয়ে উঠেছিল। তারপর ওরা আর ভালো করে ঘুমোতেই পারেনি। আজ ওদের বিছানায় নতুন নতুন গন্ধ, তাতেও ঘুম আসতে চায় না। একসময় মতিন বলল, আইজ যে আর্মার্ড কারগুলো দেখলাম, ওইগুলো দেখা আমার কি মনে হইতাছিল জানোস? ঢাকার রাস্তায় এই গাড়িগুলো দেখলেই ভয় প্রাণটা কাঁপত। এখন গায়ে হাত বুলাইলাম, একই তো গাড়ি। জাহাঙ্গীর বলল, এই মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে কোথায় জানি আমার বাবায় পোস্টমাস্টার আছিলেন। পার্টিশনের পর অপশন দিয়া ওই ধারে চইলা গেলেন। এইখানে নাকি আমাকে বাড়িও আছিল। বাবা মায় যে জায়গা ছাইরা পলাইয়া গেলেন, আমি আবার সেইখানি আসলাম ট্রেনিং নিতে। মজার ব্যাপার না? সিরাজুল বলল, 65-এর ওয়ারের দিনগুলোর কথা তোগো মনে আছে? নির্মল বলল, সেই সময় আমি অ্যারেস্ট হয়েছিলাম। সিরাজুল বলল, সেই 65-এ এই ইন্ডিয়ান আর্মি আমাকে চোখে ছিল কি দারুণ দুশ্মন, আর এখন তাগো ক্যাম্পেই আমরা শুইয়া আছি। মজা না মজা, অবস্থা কেমনে বদলায়। মতিন বলল, ইন্ডিয়ান আর্মির বড় বড় অফিসার সবই তো দেখি পাঞ্জাবি। আমাগো ওই দিকের মেজর মুজর ক্যাপ্টেন ম্যাপ্টেনগুলোও পাঞ্জাবি। কে যে কখন ফ্রেন্ড আর কখন এনিমি হয় তার ঠিক নাই। জাহাঙ্গীর বলল, 65 সে যুদ্ধের ফ্যাচাঙে আমি লাহোরে আটকা পড়ছিলাম। ইন্ডিয়ান আর্মির বোমার গুঁতা খাইয়া মইরা যাইতেই তো পারতাম তখন। আর আইজ ইন্ডিয়ান আর্মি ক্যাম্পে মুরগির মাংস আর রুটি খাইলাম। সবই কপাল। মতিন বলল, আবার কোনোদিন আমাকে ইন্ডিয়ান আর্মির এগেনস্টেই লড়াই করতে হবে কিনা তাই বা কে জানে। নির্মল বলল, মাংসে বেশি ঝাল দিচ্ছিল না রে?
সিরাজুল একটা দীর্ঘশ্বাস ফেলে পাশ ফিরল। হঠাৎ তার মনে পড়ে গেছে মনিরার মুখখানা। কি ঝাল খেতেই না ভালোবাসত মেয়েটা। সে বলতো, বেশ ঝাল দিলে শুধু কলমি শাক দিয়ে এক থাল ভাত খাওয়ান যায়। পরদিন ভোর 4:45টায় বিয়োগেল বাজল। আগে নির্দেশ দেওয়া ছিল ঠিক 15 মিনিটের মধ্যে তৈরি হয়ে নিয়ে সামনের মাঠে ফল ইন করতে হবে। বাইরে ভালো করে আলো ফোটেনি, তবু ওরা বিছানা ছেড়ে লাফিয়ে উঠে শুরু করে দিল হুড়োহুড়ি। প্রথম কয়েকদিন ফিজিক্যাল ট্রেনিং আর দৌড় করানো হলো ওদের। তারপর 1 সপ্তাহ ধরে শুধু সাঁতার। ক্যাম্পের পাশেই একটা বড় পুকুর আছে, কিছু দূরে রয়েছে একটা সদ্য কাটা খাল। এই বর্ষার জলে একেবারে টইটুম্বুর ভরা। ছোট ছোট দলে ভাগ করে সাঁতারের প্রতিযোগিতা হয়। একজন সুবেদার স্টপওয়াচ নিয়ে রেকর্ড করে কে কতক্ষণ ডুব দিয়ে থাকতে পারে জলের তলায়, কিংবা ডুবো সাঁতারে কে কতখানি দূরে যায়। একদিককার পানি একটু ভারী, সাঁতার কাটার পক্ষে তেমন সুবিধাজনক নয়। তবু সিরাজুল কয়েকদিনই অভ্যস্ত হয়ে যায়। ডুব সাঁতারে তার রেকর্ড কেউ ছুঁতে পারে না। গোটা ক্যাম্পের মধ্যে সিরাজুল চ্যাম্পিয়ন। হঠাৎ একদিন মাঝরাত্রে ওদের ঘুম থেকে তুলে এনে 10-12 জনের একটি দলকে চাপানো হলো গাড়িতে। মিনিট 15 পর একটা নদীর ধারে গাড়ি থামল। চতুর্দিকে ঘুরঘুরটি অন্ধকার। এর মধ্যেই তাদের সাঁতরে নদী পার হতে হবে। প্রত্যেককে দেওয়া হলো 1 জোড়া করে ফিন। এই ফিন পায়ে বেঁধে নিলে সাঁতারের পরিশ্রম কম হয়, শব্দও কম হয়। পরপর কয়েকটা রাত নদীতে সাঁতার কাটার পর এক রাতে একটা চমকপ্রদ কাণ্ড হলো। সে রাত্রে দেখা গেল নদীর মাঝখানে স্থির হয়ে রয়েছে এক লঞ্চ। সেটা আলোর মালায় সাজানো। চতুর্দিকে নিকষ কালো অন্ধকারের মধ্যে সেটাকে দেখাচ্ছে যেন স্বপ্নতরীর মতন। সেটার দিকে মুগ্ধ চোখে চেয়ে থাকতে ইচ্ছে করে। ব্রিগেডিয়ার জ্ঞান সিং প্রত্যেকের হাতে লিম্পেট মাইন দিয়ে বললেন, নিঃশব্দে মাঝ নদীতে সাঁতরে গিয়ে ওই লঞ্চের গায়ে সেগুলো আটকে দিয়ে আসতে হবে। সাবধান, এটাকে খেলা মনে করো না। ওই লঞ্চের লোকেরা যেন কিছু টের না পায়। 4 জনের ছোট দলটির নেতা নির্বাচিত হলো সিরাজুল। যাওয়া আসা মিলিয়ে সময় ঠিক 1/2 ঘন্টা। কাজটা খুব শক্ত মনে হলো না সিরাজুলের। এই নদীর নাম ভাগীরথী, আবার স্থানীয় লোক একেই বলে গঙ্গা। স্রোতের টান বেশি নেই। সিরাজুল গায়ে তেল চাপড়াতে লাগলো। পানিতে নামার আগে তার বরাবর গায়ে সর্ষের তেল মাখা অভ্যেস। 5 জনে নিঃশব্দে সাঁতরে গিয়ে লঞ্চের গায়ে লিম্পেট মাইন আটকে দিল স্বচ্ছন্দে। লঞ্চের মধ্যে খুব খানাপিনা নাচ গান হচ্ছে মনে হয়। কেউ ওদের দেখতে পায়নি। কাজ সেরে ওরা ফিরতে শুরু করার 2-3 মিনিট পরেই অকস্মাৎ যেন বজ্র গর্জন শুরু হয়ে গেল। এই আওয়াজ সিরাজুলের খুব চেনা। মেশিন গানের ফায়ারিং হচ্ছে। লঞ্চ থেকে জোরালো আলো এসে পড়ল তাদের দিকে। ডেকের ওপর ছোটাছুটি করছে অনেক মানুষের ছায়া। সিরাজুল প্রথমটায় হকচকিয়ে গেল। কি ব্যাপার, এটা কি পাকিস্তানি জাহাজ? আজ রাতে সত্যিকারের কোনো অপারেশন? তাদের কিছুই বলা হয়নি। এখন প্রাণে বাঁচার একমাত্র উপায় ডুব সাঁতার। একবার মাথা তুলতে সিরাজুল মতিনের কাতর গলা শুনতে পেল, ওহ মইলাম রে মইলাম। কাছে আরেকটা মাথা দেখে সিরাজুল বলল, নির্মল, ওরে ধর, মাথা ডুবাইয়া থাক। অতি কষ্টে ওরা পাড়ে এসে পৌঁছে আরও অবাক হলো। সুবেদার জ্ঞান সিং নেই, গাড়ি নেই, কেউ নেই। ওদের কি মৃত ভেবে অন্যরা চলে গেছে? জাহাঙ্গীর একটু দূরে চিৎপাত হয়ে শুয়ে হাঁপাচ্ছে, কিন্তু তার গুলি লাগেনি। একমাত্র আহত হয়েছে মতিন। এ জায়গাটা যদি পাকিস্তানি সৈন্যদের এলাকা হয় তাহলে এখানে বসে থাকা একটুও নিরাপদ নয়। মতিনকে বয়ে নিয়ে ওরা ছুটল। যে রাস্তাটা দিয়ে গাড়ি এসেছিল আন্দাজে সেই রাস্তা বুঝে বুঝে ওরা এগোতে লাগলো। হাতে কোনো অস্ত্র নেই বলেই সিরাজুল ক্রুদ্ধ হয়ে উঠেছে। শত্রুর মুখোমুখি পড়ে গেলে অন্তত একজনকেও খতম করা যাবে না? একসময় দেখা গেল তাদের ক্যাম্পের আলো। গেটের কাছেই দাঁড়িয়ে আছে ব্রিগেডিয়ার জ্ঞান সিং। সে এগিয়ে এসে সিরাজুলকে জাপটে ধরে বলল, ব্রাভো ব্রাভো, তুমনে কামাল কিয়া সিরাজুল, এক্সেলেন্ট টাইমিং। সবটাই ট্রেনিং। গুলি থেকে আত্মরক্ষা করা, অন্ধকার রাস্তা খুঁজে ক্যাম্পে আসা, এই সব কিছুই। মতিনের আঘাত গুরুতর নয়, সে ভয় পেয়েছে বেশি। মেশিন গানের ফায়ারিং হয়েছে আকাশের দিকে, আর ওদের দিকে ছোড়া হয়েছে ছড়রা। তারই একটা লেগেছে মতিনের পায়ে। মেশিন গানের গুলি ভেবে সে এর মধ্যেই প্রায় মুমূর্ষু হয়ে পড়েছিল। ব্রিগেডিয়ার জ্ঞান সিং বললেন, আজ দারুণ আনন্দের রাত। এইমাত্র মেসেজ এসেছে যে সোভিয়েত ইউনিয়নের সঙ্গে ভারতের ফ্রেন্ডশিপ ট্রিটি সাইন্ড হয়েছে। 20 বৎসরের মৈত্রী চুক্তি। গ্রোমিকো দিল্লিতে এসে ঘোষণা করেছেন, পৃথিবীর যে কোনো দেশ ভারতকে আক্রমণ করলে সোভিয়েত ইউনিয়ন ভারতের পাশে এসে দাঁড়াবে।
অনেক রাত পর্যন্ত হইচই করে মিষ্টি খাওয়া হলো। ভাংড়া নাচ নেচে দেখালো কয়েকজন জওয়ান। মুক্তিযোদ্ধারা বাংলা গান গাইল সমস্বরে। ঠিক 1 মাস 5 দিন পর ট্রেনিং সমাপ্ত করে সিরাজুলের দলটাকে পাঠিয়ে দেওয়া হলো কলকাতায়। শেষের কয়েকটা দিন সিরাজুল অস্থির বোধ করছিল। এদের এখানে তার সাঁতারের ব্যাপারে আর কিছু শেখার নেই। এই ক্যাম্পে ভালো খাওয়া দাওয়া হয় বটে, কিন্তু সে রণাঙ্গনে ফিরে যেতে চায়। মনিরার কথা মনে পড়লেই শক্ত হয়ে ওঠে তার চোয়াল। কলকাতায় এসে হঠাৎ তারা ছুটি পেয়ে গেল। তাদের রাখা হলো বালিগঞ্জ সার্কুলার রোডের একটা ফাঁকা ফ্ল্যাট বাড়িতে। যাওয়া আসার কোনো কড়াকড়ি নেই। ভোরে উঠেই ট্রেনিংয়ের বালাই নেই। শুধু খাও দাও, ঘুমো আর ইচ্ছে মতন ঘুরে বেড়াও। সিরাজুলরা বাংলাদেশ মিশন, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, ভিক্টোরিয়া মেমোরিয়াল, নাখোদা মসজিদ, জোড়াসাঁকোয় রবীন্দ্রনাথের বাড়ি দেখল। চিতপুরের রয়্যাল হোটেলের বিখ্যাত চাপ ও রুমালি রুটির স্বাদ নিল। কর্নেল ওসমানের সঙ্গে দেখা করার খুব স্বাদ ছিল সিরাজুলের। বাংলাদেশ মিশনের একজন কর্মীকে ধরে একটা অ্যাপয়েন্টমেন্টও ঠিক হলো 2 দিন পরে। সেই কর্মীটি বলল, আজ ময়দানে কলকাতার সাহিত্যিক শিল্পীদের খুব বড় মিটিং আছে, দেখতে চাইবেন নাকি? বাংলাদেশের সাপোর্টে। সেখানে দেবব্রত বিশ্বাসকে দেখতে পাওয়া যেতে পারে এই আশায় সিরাজুল যেতে রাজি হলো। সিরাজুলরা পৌঁছবার আগে সভা শুরু হয়ে গেছে। বক্তৃতা দিচ্ছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। কিন্তু সে বক্তৃতার একটি অক্ষরও শোনা হলো না সিরাজুলের। বড় রাস্তা পেরিয়ে টাটা বিল্ডিংয়ের উল্টো দিকের ময়দানে সবেমাত্র পা দিয়েছে সে। এমন সময় এক নারী তাকে জিজ্ঞেস করল, এই তুমি সিরাজুল না? জীবনে যেন এতটা কখনো চমকে ওঠেনি সিরাজুল। বস্তুত কলকাতায় এসে একবারও মঞ্জুর কথা মনে পড়েনি তার। মনে পড়লে তো এসে এসে মঞ্জুর খোঁজ করত। গত কয়েক মাসে মনিরা ছাড়া আর কোনো নারীর কথা তার চিন্তায় স্থান পায়নি। সেজন্যে মঞ্জুই তাকে প্রথম দেখেছে। এখন সিরাজুলের চোখের সামনে থেকে যেন আর সব কিছু মুছে গেল। তার সামনে দাঁড়িয়ে আছে এক পরমা রূপবতী রমণী। শুধু রমণী নয়, সিরাজুলের চোখে দয়াবতীও। মনিরাকে মঞ্জু ছোট বোনের মতো ভালোবাসত। তাদের দৈন্য অপমানের দিনে মঞ্জু তাদের কত আপন করে নিয়েছে। যেন কৃতজ্ঞতার শোধ দেবার জন্যই সিরাজুল প্রথমেই বলল, মঞ্জু ভাবি, বাবুল ভাই ভালো আছে? আপনারা কোথায় উঠেছেন? কোনো অসুবিধা নাই তো? যেন একজন নিকট আত্মীয়কে দেখেছে মঞ্জু। আনন্দে তার চোখে জল এসে গেল। সে কাঁপা কাঁপা গলায় বলল, সিরাজুল, তুই কলকাতায় আসলি কবে? আমাদের সাথে দেখা করিস নাই? সিরাজুল বলল, আমি তো জানি না আপনারা কোথায় আছেন। মঞ্জু অভিমানের সঙ্গে বলল, বাংলাদেশ মিশনে মামুন মামাকে সকলেই চেনে। সিরাজুল, তোর সাথে ওনার দেখা হয়েছিল, উনি কোথায়? ভাবি, বাবুল ভাই আর আমি এক ক্যাম্পে আছি। বাবুল ভাই এখন ভালো আছেন। সেই যে চোট লেগেছিল, একেবারে সেরে উঠেছেন। কিসের চোট লেগেছিল? ও, তাও আপনি জানেন না? জানবেনই বা কেমনে? সে এমন কিছু না, পায়ে গুলি লেগেছিল। এখন বাবুল ভাই ফ্রিডম ফাইটার। অনেক চেঞ্জ হয়ে গেছে মানুষটার। তুই একা আসছস সিরাজুল? মনিরা কই? মনিরা? সিরাজুল উদ্ভ্রান্তের মতন তাকালো তার সঙ্গী মতি, নির্মল, জাহাঙ্গীরের দিকে। তারা চোখের ইশারায় মঞ্জুকে কিছু বোঝাবার চেষ্টা করল, কিন্তু মঞ্জু বুঝল না। সে আবার সরলভাবে জিজ্ঞেস করল, মনিরা আসে নাই? তারে কোথায় রেখে আসলি? স্থান কাল ভুলে গেল সিরাজুল। সে হাঁটু গেড়ে বসে পড়ল মাটিতে। তাকে ধরাধরি করে তুলে নিয়ে মিটিং থেকে খানিকটা দূরে একটা বড় রেন্ট্রি গাছের তলায় বসালো এই ছোট দলটি। তারপর দুঃখের কাহিনী বিনিময় হতে লাগল। সিরাজুল আর মঞ্জু দুজনেই কেঁদে ভাসালো বুক। একটু পরে মঞ্জুদের উঠতে হলো। আজ হাসপাতাল থেকে ছাড়া পাবেন মামুন। সিরাজুলদেরও সন্ধেবেলা একটা অ্যাপয়েন্টমেন্ট আছে বিএসএফের একজন অফিসারের সঙ্গে। তাই ঠিক হলো আগামীকাল দুপুরে সিরাজুলরা 4 জনেই খেতে যাবে মঞ্জুদের কাছে। মঞ্জু বাবুল চৌধুরীর নামে চিঠি লিখে দেবে। চোখের জল মুছে ওরা চলে গেল দুদিকে। সিরাজুলরা নিজেদের ফ্ল্যাটে ফিরতেই দেখল বিএসএফের অফিসার মেজর যশবন্ত চোপড়া আগে থেকেই বসে আছে। ওদের দেখেই বলল, অর্ডার এসে গেছে, প্যাক আপ ইয়োর থিংস। আজ রাতেই এয়ারফোর্সের প্লেনে তোমাদের যেতে হবে। সিরাজুল উত্তেজিতভাবে বলল, আজ রাতেই যেতে হবে কেন? কোথায় যাব? হ্যাঁ, কোথায় যাব? মেজর চোপড়া বলল, নো কোয়েশ্চেন, অর্ডার এসেছে, যেতে হবে। ব্রিগেডিয়ার জ্ঞান সিং যেরকম হাসি হাসি মানুষ, মেজর চোপড়া সেরকম নয়। তার নাকের নিচে মস্ত বড় মোচ, ঠোঁটের ভঙ্গিতে উৎকট গাম্ভীর্য। সিরাজুলরা আরও একটা দিন কলকাতায় থেকে যাবার জন্য সময় চাইলেও সে সেই অনুরোধে কর্ণপাত করল না।
তখন সিরাজুল প্রায় বিদ্রোহ করে বলে উঠল, বাংলাদেশ সরকার কিংবা মুক্তিযোদ্ধা বাহিনীর কোনো কমান্ডারের নির্দেশ না পেলে সে মেজর চোপড়ার আদেশ মানতে বাধ্য নয়। মেজর চোপড়া এবার সামান্য একটু হাসল, তারপর বলল, শোনো, অপারেশন জ্যাকপট শুরু হবে কাল থেকে। তোমাদের ট্রেনিং দেওয়া হয়েছে সেই জন্য। তোমরা যদি এবার অপারেশনে যোগ দিতে না চাও, ভয় পেয়ে পিছিয়ে যাও, তাহলে কি তোমাদের জোর করা হবে? মোটেই না। তোমরা তো ইন্ডিয়ান আর্মি কিংবা বিএসএফের রিক্রুট নও, তোমরা মুক্তিযোদ্ধা। তোমরা স্বেচ্ছায় যুদ্ধ করতে এসেছো। এখন যদি যুদ্ধ করতে না চাও, করো না, তোমরা ফ্রি, যেখানে খুশি যেতে পারো। এই যে উল্টো রকম চাপ, তারা ভয় পেয়ে পিছিয়ে যাচ্ছে কে বলল? জাহাঙ্গীর আর নির্মল সিরাজুলের কাঁধে হাত রাখল। সিরাজুল বলল, আমরা নিশ্চয়ই অপারেশনে যেতে চাই, আমরা শুধু একটা দিন সময় চাইছি। মেজর চোপড়া বলল, নো ওয়ে। শোনো, পূর্ণিমা, জোয়ার ভাটা, আবহাওয়া, বাতাসের গতি, এইসব অনেক কিছু ক্যালকুলেশন করে টাইমিং ঠিক হয়। অপারেশন জ্যাকপট পরিচালনা করবে তোমাদের মুক্তিবাহিনীরই কমান্ডাররা, আমরা নয়। আমরা যুদ্ধে নামিনি। তোমরা চেয়েছো বলে আমরা তোমাদের ট্রেনিং দিয়ে সাহায্য করেছি, জায়গা মতন পৌঁছে দিচ্ছি। 150 জনকে ট্রেনিং দেওয়া হয়েছে, তার মধ্যে ফাইনাল সিলেকশন করা হয়েছে 60 জনকে। তোমরা তার মধ্যে আছো। তোমরা যেতে না চাও, কোনো অসুবিধে নেই। কলকাতায় থাকো, ফুর্তি করো, অন্য 4 জন যাবে। তোমাদের কোনোদিনই আর ডাকা হবে না। এরপর আর ক্ষীণতম আপত্তিরও প্রশ্ন ওঠে না। জাহাঙ্গীর জিজ্ঞেস করল, আমাদের কখন রেডি হতে হবে মেজর সাহেব? সিরাজুলের মনটা যথেষ্ট দমে গেল। কর্নেল ওসমানের সঙ্গে দেখা হলো না, মঞ্জু ভাবির সঙ্গেও আর দেখা হবে না। অনেক কাকুতি মিনতি করে এইটুকু শুধু অনুমতি পাওয়া গেল যে এয়ারপোর্ট যাবার পথে ওদের গাড়িটা মঞ্জুদের বাড়ির সামনে থামানো হবে। সেখানে সময় পাওয়া যাবে মাত্র 10 মিনিট। মামুন হাসপাতাল থেকে ফিরে এসেছেন ঘণ্টাখানেক আগে। কোনো দরকার না থাকলেও তার গায়ে একটা চাদর মুড়ি দিয়ে দেওয়া হয়েছে। তিনি জোড়াসনে বসে আছেন খাটের ওপর। মামুন সম্পাদক থাকার সময় দিনকাল অফিসে কিছুদিন প্রুফরিডারের চাকরি করেছিল সিরাজুল। সে এসে মামুনের 2 হাঁটু ছুঁয়ে অভিবাদন করল। তার দেখা দেখি অন্যরাও। সিরাজুল মঞ্জুকে বলল, ভাবি, এবারে আর দাওয়াত খাওয়া হলো না। ইনশাল্লাহ কলকাতায় আবার যখন আসব, কিংবা আপনারা ঢাকায় গেলে, একটুও সময় নাই। এয়ারফোর্সের প্লেন আমাদের জন্য 1 মিনিটও দেরি করবে না। আপনি বাবুল ভাইকে জলদি জলদি চিঠি লিখে দেন। মামুন বিস্ফারিত চোখে ওদের দিকে তাকিয়ে রইলেন। এরা মুক্তিযোদ্ধা? এত কাছ থেকে তিনি কোনো মুক্তিযোদ্ধাকে দেখেননি। অল্প সময়ের নোটিসে এয়ারফোর্সের বিমানে এদের নিয়ে যাওয়া হচ্ছে, তার মানে এরা কোনো গুরুত্বপূর্ণ যুদ্ধে যাচ্ছে। তিনি শুনেছেন 14ই আগস্ট পাকিস্তানের স্বাধীনতার দিনে সারা বাংলাদেশে মুক্তিবাহিনী একসঙ্গে খুব বড় রকম আঘাত হানবে। মামুন অসুস্থ, বয়সও হয়েছে। তাছাড়া তিনি লেখক মানুষ। রাইফেল নিয়ে হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে তিনি পারতেন না। তবু আজ তার আত্মার এক একটা টুকরো যেন এই 4টি যুবকের সঙ্গে রণাঙ্গনে যেতে চাইছে। মামুন জিজ্ঞেস করলেন, বাবুল চৌধুরীকে তুই দেখেছিস? সে ভালো আছে? এই খবর শুনে কী যে শান্তি পাইলাম। আর আলতাফ কোথায়? শুনেছিলাম সেও একজন ফ্রিডম ফাইটার। সিরাজুল বলল, শখের। আলতাফ সাহেব প্রথম 2-4 দিন খুব লাফালাফি করছিলেন। তেনার পায়ের কাছে একদিন শেল ফাটল। এমন কিছু লাগে নাই, তাইতেই ওনার চক্ষু চড়ক গাছ। 10-12 দিন হাসপাতালে রইলেন। তারপর কোথায় যে উধাও হইলেন কেউ জানে না, তার কোনো খবর নাই। কিন্তু বাবুল ভাই সকলের অবাক কইরা দিচ্ছেন। শরীরে যেন এক বিন্দু ভয় ডর নাই, প্রত্যেক অ্যাকশনে সামনে থাকেন। জাহাঙ্গীর বলল, সত্যিই বাবুল চৌধুরীর এই চেঞ্জ না দেখলে বিশ্বাস করা যায় না। অসম্ভব সাহসী মানুষ। মঞ্জু ওদের একেবারে ধার ঘেঁষে বসে সব শুনছে। তার চোখে মুখে আনন্দ, গর্ব, বেদনা মাখানো। অতি দ্রুত বাবুলকে চিঠি লিখছে সে। তার মধ্যে 4-5 বার আছে, তুমি ভালো থেকো, তুমি ভালো থেকো। চিঠিখানা দেবার আগে সে সিরাজুলকে জিজ্ঞেস করল, তোরা এমন হুট করে চলে যাচ্ছিস, কোনো বিপদ হবে না তো? সিরাজুল হেসে বলল, বিপদ আর কি, জীবন মৃত্যু পায়ের ভৃত্য, চিত্ত ভাবনাহীন। দেন চিঠিটা, আর দেরি করা যাবে না। চাদরটা ফেলে খাট থেকে নেমে এসে মামুন ওদের গায়ে হাত বুলোতে লাগলেন। এরা যেন তাঁরই সন্তান, এদের তিনি পাঠাচ্ছেন সাংঘাতিক বিপদের মুখে। সিরাজুল বললেন, মামুন সাহেব দোয়া করবেন আমরা যেন কার্যসিদ্ধি করে আসতে পারি। মামুন হাউ হাউ করে কেঁদে উঠলেন। কাঁদতে কাঁদতে তিনি কি বললেন তা বোঝাই গেল না। অসুখ তাকে দুর্বল করে ফেলেছে। তাকে এভাবে কাঁদতে আগে কেউ দেখেনি। নিচে গাড়িতে হর্ন দিয়েছে, আর সময় নেই।
মঞ্জুর কাছ থেকে অসমাপ্ত চিঠিটা প্রায় কেড়েই নিতে গেল সিরাজুল। কোনো রকমে নিজের নামটি লিখে একটা খামে ভরে মঞ্জু ভারী গলায় বলল, ওরে দিস, দিয়া বলিস যে কোনো উপায় যেন আমার একটা উত্তর পাঠায়। সিরাজুল মাথা নেড়ে পেছনে ফিরতে যেতেই মঞ্জু তার হাত ধরে বলল, মনিরারে তুই ঠিক ফিরা পাবি, আমি কইলাম সে ফিরে আসবে। অন্যরা আগেই নামতে শুরু করেছিল। সিরাজুল দৌড় মারল সিঁড়ির দিকে। এয়ারফোর্সের বিমান আগরতলায় পৌঁছে দেবার পর সেই রাত্রেই সিরাজুলদের নিয়ে যাওয়া হলো হরিণা ক্যাম্পে। সিরাজুলরা নিজেদের ঘাঁটিতে একটুক্ষণের জন্য যেতে পারল না, সুতরাং বাবুল চৌধুরীর সঙ্গে দেখা হবারও প্রশ্ন রইল না। অপারেশন জ্যাকপটের কার্যসূচি হল চট্টগ্রাম ও মঙ্গলার সামুদ্রিক বন্দর দুটিতে এবং চাঁদপুর, দাউদকান্দি, নারায়ণগঞ্জ, আশুগঞ্জ, নগরবাড়ি, খুলনা, বরিশাল, গোয়ালন্দ ও ফুলছড়িঘাট ও আরিচাঘাটের নদীবন্দরগুলির উপর সরাসরি আক্রমণ। এর মধ্যে সবচেয়ে বড় কাজ, চট্টগ্রাম বন্দরে আঘাত হানার দায়িত্ব দেওয়া হলো যে 3টি দলকে, তার একটির কমান্ডার নিযুক্ত হল সিরাজুল। সে তার বন্ধুদেরই সঙ্গে পেল। পরদিন সকাল থেকেই যাত্রা শুরু, সঙ্গে বেশ কিছু মালপত্র ও একজন গাইড। 4 দিনের হাঁটা পথ। গাইডটা কিছুটা এলাকা পার করে দিলে আবার আসবে অন্য গাইড। পূর্ব নির্দিষ্ট পরিকল্পনা মতন গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে গেরিলারা অপেক্ষা করছে তাদের নিরাপদে পার করে দেওয়ার জন্য। হরিণা ক্যাম্পে সিরাজুল আভাস পেয়েছিল যে ধরা পড়ার সম্ভাবনা এত বেশি যে তাদের বিকল্প আরও 2টি দল তৈরি রাখা হয়েছে। এক দল ধরা পড়লে অন্য দল এগিয়ে যাবে। তাদের পৌঁছতে হবে চট্টগ্রাম শহর পার করে কর্ণফুলী নদীর ওপারে চরলাক্ষায়। এর মধ্যে চট্টগ্রাম শহরটা পার হওয়াই সবচেয়ে বিপজ্জনক। সন্ধে থেকেই কারফিউ, তাই রাত্রিরে বেরোনো যাবে না। দিনের বেলাতেও মেশিনগান ফিট করা অনেকগুলো জিপ সারা শহর টহল দিচ্ছে। পথের মোড়ে মোড়ে চেকপোস্ট, যখন তখন তল্লাশি হয়। কারোকে একটু সন্দেহ হলেই আর বিচারের প্রশ্ন নেই, তৎক্ষণাৎ সেখানেই গুলি করে মারে। তবুও এখনও চট্টগ্রাম শহরের মধ্যে গেরিলারা অতি গোপনে কাজ করে যাচ্ছে। তারা জোগাড় করে রেখেছিল একটা অ্যাম্বুলেন্স ভ্যান। তাতে সিরাজুলদের ভরে নিয়ে ভোরবেলা কারফিউ শেষ হতেই সেটা রাস্তায় বেরিয়ে পড়ল। 7খানা চেকপোস্ট পেরিয়ে গেল তারা, কেউ সন্দেহ করল না। অ্যাম্বুলেন্স ভ্যানটা ওদের নামিয়ে দিল নদীর ধারে একটা বাজারের কাছে। এর মধ্যে সিরাজুলরা পোশাক বদলে নিয়েছিল, লুঙ্গি আর ছেঁড়া গেঞ্জি, কাঁধে গামছা, প্রত্যেকের সঙ্গে একটা বড় আকারের ধামা। বাজারে নেমে ওরা লাউ, কুমড়ো, কচুর শাক, কুমড়োর শাক, কিছু পুঁটি, বাঁশপাতা, মাছ কিনল, যেন ওরা সাধারণ গ্রাম্য মানুষ হাট বাজার সেরে বাড়ি ফিরছে। ফেরিঘাটেও স্বয়ংক্রিয় অস্ত্র হাতে নিয়ে পাহারা দিচ্ছে পাক আর্মি। তাদের নাকের ডগা দিয়ে পেরিয়ে গিয়ে ওরা উঠে পড়ল নৌকোয়। কর্ণফুলীতে ফেরি নৌকোটা ভেসে পড়বার পর ওরা নিশ্চিন্তে বিড়ি ধরালো। বাজার এখনও ভালো করে জমে ওঠেনি। গ্রাম থেকে খদ্দেররা সবেমাত্র আসতে শুরু করেছে। ফেরার যাত্রী কম। নৌকোতে সিরাজুলরা 7 জন, কয়েকজন স্ত্রীলোক ও শিশু, 2 জন মাঝি ছাড়া আর একটি বলিষ্ঠকায় লোক। মাথার চুল ছোট করে ছাঁটা, গায়ে একটা ঝ্যালঝেলে সিল্কের পাঞ্জাবি, 2 হাতের আঙুলে গোটা 6 সোনার আংটি, তার একটি দাঁতও সোনা দিয়ে বাঁধানো। সেই লোকটি সিরাজুলদের মতন একই বয়সী 7 জন জোয়ান ছেলের দিকে বারবার চোখ বুলিয়ে কিছু যেন সন্দেহ করল। লুঙ্গির মধ্যে হাত ঢুকিয়ে কোমর চুলকোতে চুলকোতে সে জিজ্ঞেস করল, এই তোগো বাড়ি কোন গ্রামে? আগে থেকে মুখস্থই ছিল। চড়ালাক্ষা বাদ দিয়ে আর 3টে গ্রামের নাম বলল ওরা। লোকটি একটুক্ষণ ভুরু কুঁচকে তাকিয়ে থেকে হাসল। তারপর ওদের একজনের ধামা থেকে একটা লাউ তুলে জিজ্ঞেস করল, এটার দাম কয় পয়সা? সিরাজুল বিনীতভাবে বলল, এইগুলো বিক্রির না কর্তা, আমরা খরিদ কইরা আনছি। লোকটি সে কথা গ্রাহ্য না করে ধামার মধ্যে হাত ঢুকিয়ে কুমড়ো শাক টেনে তুলল। তারপর বলল, লালসায় থাকোস আর আমারে চেনস না? লোকটি কথা বলে যাচ্ছে খাস চিটাগাংয়ের উচ্চারণে। সিরাজুলদের গলায় সে টান আসছে না। তাছাড়া লোকটি অভদ্রের মতন অন্যের ধামায় হাত দিয়ে একটার পর একটা জিনিস তুলে নিচ্ছে। অন্যের জিনিস জোর করে নিয়ে নেবার স্বভাব আছে নিশ্চয়ই। লোকটিকে প্রথমে মনে হয়েছিল রাজাকার, এখন মনে হচ্ছে শান্তি কমিটির কেউকেটা। এদের এড়িয়ে যাবারই কথা ছিল, কিন্তু লোকটি যেভাবে ধামার মধ্যে হাত ঢোকাচ্ছে তাতে এক্ষুনি অন্য কিছুর সন্ধান পেয়ে যাবে। লাউ, কুমড়ো, শাকপাতা দিয়ে ঢাকা দেওয়া আছে বস্তায় বাঁধা লিম্পেট মাইন, ফিন, মেশিন গান ও ট্রানজিস্টার। লোকটির ঠিক পেছনেই বসে আছে নির্মল।
সিরাজুল তাকে চোখের সামান্য ইঙ্গিত করতে নির্মল সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে প্রচণ্ড জোরে লোকটির ঘাড়ে একটা রদ্দা কষালো, তারপর এক ধাক্কায় ফেলে দিল নদীতে। লোকটি হাবুডুবু খেয়ে একবার মাথা তুলতেই সিরাজুল প্রায় কোমর পর্যন্ত ঝুঁকে ওর চুলের মুঠি ধরে ঠেসে রাখল। লোকটি জলের মধ্যে একটা প্রকাণ্ড মাছের মতন দাপাচ্ছে। সিরাজুল তাকে একবারও নিঃশ্বাস নেবার সুযোগ দিল না। কিন্তু সিরাজুলের মুখে কোনো উত্তেজনা নেই। তার বজ্রকঠিন ডান হাতের মুষ্টি লোকটিকে চেপে রেখেছে নদীতে। জাহাঙ্গীর স্ত্রীলোকদের দিকে হাত জোর করে বলল, মা জননীরা ভয় পাবেন না, ওরা একটা নামরুদ। তারপর মাঝিদের দিকে তাকিয়ে বলল, আপনারা থামলেন কেন? চালান চালান। একটু পরে সিরাজুলরা নৌকো বদল করল। বেশ খানিকটা ঘুরে দুপুরের ঠাঠা রোদে এসে নামল চরলাক্ষায়। সেখানে দুটি কুঁড়ে ঘরের বাসিন্দাদের অন্যত্র সরিয়ে দেওয়া হয়েছে। সেই বাড়ি দুটি ওদের জন্য প্রস্তুত। মতিন আর জাহাঙ্গীর নৌকোর ঘটনাটা নিয়ে আলোচনা করতে যেতে সিরাজুল বলল, ওই বিষয়ে আর একটাও কথা না। মনে করো কিছুই ঘটে নাই। এখানে শুধু আমরা খাবো দাবো আর ঘুমাবো। আয় গান শুনি। সে ট্রানজিস্টার রেডিও খুলে সত্যি ভারতীয় বেতারের গান শুনতে লাগলো। সারাদিন সেই রেডিও কানের কাছে নিয়ে শুয়ে শুয়ে কাটালো সিরাজুল। অন্যরা কেউ রান্না করল, কেউ ঘুমোলো। রাতটা কেটে গেল নিরুপদ্রবে। পরদিনও গান শুনতে শুনতে হঠাৎ একসময় একটা গান শুনে লাফিয়ে উঠল সিরাজুল। পুরনো আমলের একটা বাংলা গান বাজছে, আমার পুতুল আজকে প্রথম যাবে শ্বশুরবাড়ি। সিরাজুল ফিসফিস করে বলে উঠল, সব রেডি হয়ে নে, আর 24 আওয়ার্স আইজি আর একটা দল আইসা পড়বে। এদের মধ্যে জাহাঙ্গীরই একটু বেশি লেখাপড়া করেছে। সে জানে যে দ্বিতীয় মহাযুদ্ধের সময় নরম্যান্ডি উপকূলে যখন মিত্রবাহিনী ল্যান্ড করে তখন লন্ডনের বিবিসি থেকে এরকম সাংকেতিক গান বাজানো হয়েছিল। কিন্তু একটা গান তো নয়, 24 ঘন্টা পরে দ্বিতীয়বার আরেকটা গান বাজাবার কথা। সেই দ্বিতীয় গানটি কি? সিরাজুল বলল, সেটা আমাকে জানানো হয়নি, অন্য দলের কমান্ডার সেটা জানে। তারপর সে ব্যাগ থেকে একটা খাম বার করে বলল, দেখ, যদি আমি আর ফিরতে না পারি তাইলে এই চিঠিখান বাবুল চৌধুরীরে তোরা পৌঁছাইয়া দিস। জাহাঙ্গীর বলল, এটা কি কমিয়া? তুমি না ফেরলে আমরাই বা ফেরব কেমনে? সিরাজুল হেসে বলল, গেরিলাদের টার্গেটে পৌঁছনোর থেকেও ফেরা অনেক কঠিন। সন্ধ্যের পর অন্য দিক থেকে নদীপথে এসে পৌঁছল দ্বিতীয় একটি দল। তার কমান্ডার বাচ্চু। সিরাজুলদের তুলনায় তারা অনেকগুলি বিপদ পার হয়ে এসেছে। খুবই ক্লান্ত। এসেই তারা ঘুমিয়ে পড়ল। পরদিন দুপুরে বাচ্চু ট্রানজিস্টার শুনতে শুনতে একসময় বলল, আজ রাত 1টায় 0 আওয়ার। তখন সাইগালের একটি অতি পরিচিত গান বাজছে, আমি তোমায় যত শুনিয়েছিলাম গান, তার বদলে আমি চাইনি কোনো দান। সন্ধ্যের আগে খেয়ে নিয়ে সবাই ঘুমিয়ে নিল কিছুটা। তারপর একসময় উঠে বেশ কিছুটা হেঁটে এসে ঠিক রাত 1টায় তারা নদীতে নেমে পড়ল। জোয়ার শেষ, এখনও ভাটা শুরু হয়নি। নদী এখন শান্ত। এদিকে অন্ধকার, ওদিকে চট্টগ্রাম বন্দরের জেটিগুলো আলোয় ঝলমল করছে। নদীর ওপরেও অনেকখানি সার্চ লাইটে আলোকিত। কোনোরকম নৌকো কিংবা জলযান দেখলেই সান্ত্রীদের গুলি ছুটে আসবে। এখন যারা বন্দর পাহারা দিচ্ছে তাদের ডিউটি শেষ রাত 2টোয়। তখন আসবে নতুন দল। ডিউটির শেষ দিকটায় প্রহরীরা খানিকটা অসতর্ক ও অলস হয়ে পড়ে, ঘুম তাড়াতে ব্যস্ত হয়। সেটাও হিসেবের মধ্যে ধরা আছে। 12 নম্বর জেটিতে নোঙর করা রয়েছে MV আল আব্বাস। তাতে আছে 1041 টন সামরিক সরঞ্জাম। 6 নম্বর ওরিয়েন্ট বার্জে 276 টন অস্ত্র ও গোলাবারুদ। সবচেয়ে বড় জাহাজ MV হরমুজ, তাতে রয়েছে 9910 টন কামান ও ট্যাঙ্ক। এছাড়া আরও কয়েকটি গানবোট ও বার্জ। পায়ে ফিন বেঁধে মাথাটা অল্প একটু জলে ভাসিয়ে সাঁতরে এলো একদল যুবক। কে কোন জাহাজে মাইন লাগাবে তাও আগে থেকে নির্দিষ্ট আছে। অতি দুঃসাহসী সিরাজুল হরমুজ জাহাজের তলা দিয়ে ডুব দিয়ে পোর্ট সাইডে চলে এলো। জল থেকে উঠে আসা একটা প্রাণীর মতন সে সেঁটে রইল জাহাজটার গায়ে। আলো পড়েছে তার উপরে। প্রহরীদের নজর একবার এদিকে ফিরলে সেই মুহূর্তে সে ঝাঁঝরা হয়ে যাবে। লিম্পেট মাইনগুলো ঠিক মতন আটকে দিয়ে সরে আসতেই শুরু হলো ভাঁটার টান। নিঃশব্দে তারা গা ভাসিয়ে দিল। তাদের পরিকল্পনা শতকরা 100% সার্থক। প্রথম বিস্ফোরণ হলো ঠিক রাত 1:40 সেই শব্দে কেঁপে উঠল পুরো চট্টগ্রাম শহর। তার 5 মিনিট পর আরেকটা। এই বিস্ফোরণ আরও জোরে, কানের পর্দা ফেটে যাবার জোগাড়। এবার MV হরমুজ ডুবছে।
এবার পরপর গর্জন, যেন প্রলয় এসে গেছে। এই ভেবে কান্নাকাটি শুরু করে দিল শহরের মানুষ। সিরাজুলরা চড়লাক্ষার আগের জায়গায় ফিরে গেল না। তারা একসময় এসে উঠল পাটিয়া গ্রামের প্রান্তে। এখানে তারা বিশ্রাম নিতে লাগল। ভোরের আগে যাত্রা করা যাবে না, তাদের ফেরার পথ চিনিয়ে নিয়ে যাবে স্বেচ্ছাসেবকরা। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে আকাশ দিয়ে উড়ে এলো হেলিকপ্টার। গ্রামগুলোতে ব্রাশ ফায়ার চালালো। নদী দিয়ে লঞ্চে করে নেমে এলো আর্মি। গ্রামের লোকদের টেনে টেনে বাইরে এনে জিজ্ঞেস করতে লাগলো, মুক্তি কোথায়, কোথায় সেই ছেলেরা? সিরাজুলদের সাহায্য করার লোক আগেই এসে গেছে। তারা নদীর ঢাল দিয়ে দৌড়চ্ছে। খানিক পরই তারা জঙ্গলে ঢুকে যেতে পারবে। হঠাৎ সিরাজুল পেছন ফিরে বলল, পাটিয়া গ্রামে আগুন, সাধারণ মানুষের ঘরবাড়ি জ্বালাইয়া দিতেছে। তা জ্বলুক, ওদের আর দেরি করার সময় নেই। কমান্ডার বাচ্চু সিরাজুলকে ঠেলা দিয়ে বলল, চলো চলো। সিরাজুল তবু থমকে দাঁড়িয়ে বলল, আমাগো জন্যে গ্রামের লোকগুলা মরবে? এসব চিন্তা করার উপায় নেই, এখন যুদ্ধ চলছে। গেরিলারা শুধু নির্দেশ মতন চলবে, অন্যদিকে তাকানো যাবে না। কিন্তু সিরাজুল রুখে দাঁড়ালো। তার চোখ দুটো যেন ফেটে বেরিয়ে আসতে চাইছে। সে পেছন ফিরে দৌড় শুরু করতেই মতিন, জাহাঙ্গীর, নির্মলরা তাকে টেনে ধরবার চেষ্টা করল। কিন্তু সিরাজুলের শরীরে তখন অসুরের শক্তি। বন্ধুদের ধাক্কা দিয়ে ফেলে সে ছুটে গেল। 2-3বারের চেষ্টাতেও তাকে আটকানো গেল না। মতিনরা খানিকটা দূর তার পেছন পেছন গিয়েও থেমে যেতে বাধ্য হল। গ্রামের লোকদের সার বেঁধে দাঁড় করিয়েছে পাক আর্মি। এখনই গুলি চালাবে। ওপর দিয়ে উড়ে আসছে একটা হেলিকপ্টার। এই অবস্থায় ফিরে যাওয়া মানে আত্মহত্যারই নামান্তর। গেরিলারা এরকম অপারেশনে এসে কখনো বিপক্ষের সৈন্যদের মুখোমুখি যেতে চায় না, সেরকম নিয়ম নেই। সিরাজুল তবু ছুটছে। দিনের পর দিন উত্তেজনা, টেনশন, তারপর আসল কার্যসিদ্ধির পর অনেকে মাথা ঠিক রাখতে পারে না। সমস্ত রুদ্ধ আবেগ একসঙ্গে বেরিয়ে আসে। ট্রেনিংয়ের সময়ই এই ব্যাপারে সাবধান করে দেওয়া হয়েছিল। মতিন, জাহাঙ্গীর চিৎকার করছে, সিরাজুল, সিরাজুল। সিরাজুল তা শুনতে পাচ্ছে না। সামনের গ্রামটায় আর্মির অত্যাচারে মেয়েরা আর্ত চিৎকার করছে। সিরাজুল তার মধ্যে যেন চিনতে পারছে মনিরার কণ্ঠস্বর। সিরাজুলের দৃঢ় ধারণা হলো ওখানেই রয়েছে মনিরা। বাবুল চৌধুরী একবার বলেছিল না যে মনিরাকে নিয়ে আসা হয়েছে চিটাগাংয়ের দিকে? মনিরাকে উদ্ধার না করে সিরাজুল ফিরে যাবে? সে চেঁচিয়ে বলল, মনিরা, মনিরারে, আমি আসতেছি। তার মাথার ওপর গর্জন করে উড়ে এলো একটা হেলিকপ্টার। সিরাজুল চিৎকার করে উঠল, হারামজাদারা, পুঙ্গির পুত! মেশিন গান দিয়ে গুলি চালাতে চালাতে সে নিজেও একটা বুলেটের মতন ছুটে গেল গ্রামের দিকে। জাহাঙ্গীর কপাল চাপড়ে বলল, হায় আল্লাহ, পাগল হইয়া গেছে গা। তারা আর ফিরে তাকাবারও সময় পেল না। সিরাজুলের দেহটা মাটির সঙ্গে ফুঁড়ে যাবার দৃশ্যটা তাদের আর দেখতে হলো না। পরবর্তী পর্বে আমরা জানব অলির কী প্রতিক্রিয়া অতীন ও শর্মিলার সম্পর্ক জানার পর।